ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস, সাথে বাড়ছে খরা, পরিবর্তিত জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি, তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী, শুনবো মোরা জানবো। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, তৃতীয় শুভেচ্ছা নিন। শুরু হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। উপকূলের কথা, উপকূলের কথা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপির আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। আর এই অনুষ্ঠানটি অনলাইনে শুনতে লগ ইন করুন www.lokobetar.communityradio.com.bd। আবার বলছি www.lokobetar.communityradio.com.bd। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর, বদলে যাচ্ছে জীবনধারা, বদলে যাচ্ছে চাষ, হচ্ছে মানুষ দিশে হারা, লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, তবু লড়ছে 12 মাস। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই জেনে নেই কি কি বিষয় দিয়ে সাজিয়েছি আজকের উপকূলের কথা অনুষ্ঠান। বরগুনাবাসীরে মগো রেডিও মগো কথা কয়, লোকবেতারে মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়। লোকবেতার FM 99.2, লোকবেতারে মগো কথা কয়। শুরুতেই শুনতে পাবেন জলবায়ু প্রতিবেদন, থাকবে অভিযোজন কৌশল পর্ব, বদলে যাওয়া দিন পর্বে রয়েছে সিসিআরআইপি প্রকল্প নিয়ে সাক্ষাৎকার, শুনতে পাবেন একটি বিষয়ভিত্তিক নাটক। এছাড়াও আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন কুইজ ও রচনা প্রতিযোগিতা। আয়োজনের শেষে লাইভ ফোন ইন পর্বে থাকবেন একজন বিশেষজ্ঞ অতিথি, যিনি সরাসরি শ্রোতাদের নানান প্রশ্নের উত্তর দেবেন। শুরুতে জলবায়ু প্রতিবেদন। উপকূলীয় জেলা বরগুনা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এই জেলার অবস্থান, যার ফলে যে কোনো দুর্যোগে প্রথম আঘাত এখানেই পড়ে, আর এতে ক্ষতিগ্রস্ত হয় জান ও মাল। এ অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস সবচেয়ে বেশি আঘাত হানে। গৃহের মায়া ও অসচেতনতার কারণে অনেকেই সাইক্লোন শেল্টারে যান না, বিশেষ করে নারীরা। বন্যা এবং ঘূর্ণিঝড়ে নারীরাই বেশি মরে। ঘূর্ণিঝড়ে নারীদের বেশি সমস্যা হয়, কারণ ওরা তো 12 হাত কাপড় পরে, তাদের চুল মেলা থাকে, তারা ঠিক মতো কোনো জায়গায় যদি পানি হয় সাঁতরে যেতে পারে না, তাই তারা গাছের লগে পেঁয়াজ পরেই অনেকেই মারা যায়, অনেক নারীরাই মারা যায়। তুলনামূলকভাবে বলতে গেলে যে নারীরাই বেশি মরে, কারণ তাদের অনেক ভয়াবহতা থাকে, এই অনেক লম্বা চুল থাকে এবং শারীরিক কারণে বিশেষ করে বেশি নারীরাই মারা যায়। 2007 সালের সিডর ও এর পরবর্তী মহাসেন, আইলা, নার্গিস সহ নানা দুর্যোগে দেখা গেছে নারীরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গায়ের কাপড়, মাথার চুলে পেঁচিয়ে জীবন হারান অনেকেই, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এ সময় তাদের করণীয় সম্পর্কে না জানার কারণে।
সঠিক সময়ে সাইক্লোন শেল্টারে যেতে পারেন না গৃহের মায়া ছেড়ে যেতে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নারীদের সমস্যার কারণ নিয়ে বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ইসরাত জাহান মোনালিসা। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। অ্যাকচুয়ালি বেসিক্যালি নারীদের যে কোনো পরিস্থিতিতে সাহস এবং দৃঢ়তার পুরুষদের তুলনায় কম বলে আমার ধারণা, আর তা যদি হয় দুর্যোগকালীন সময়ে। তাই দুর্যোগ পরিস্থিতির মোকাবেলা করার জন্যে আমার মনে হয় বিভিন্ন এলাকা বেসিসে যে দুর্যোগ কমিটি রয়েছে তাদের পূর্ব প্রশিক্ষণ দিলে নারীদের মানসিক দৃঢ়তা সঞ্চয় করতে পারবে। অর্থাৎ প্রশিক্ষণ না দেয়া একটা বড় কারণ। ধানের জমিতে ছোট পুকুর কেটে বৃষ্টির পানি ধরে রেখে ঘেরের বেরি বাঁধে বছর ব্যাপী সবজি চাষ করো এখন থেকে। ধানের জমিতে ছোট পুকুর কেটে বৃষ্টির পানি ধরে রেখে ঘেরের বেরি বাঁধে বছর ব্যাপী সবজি চাষ করো এখন থেকে। ঝুঁকি মোকাবেলা অভিযোজন কলা কৌশল বড় প্রয়োজন, বড় প্রয়োজন। পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। অভিযোজন কৌশল। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ঘূর্ণিঝড়ের সাথে জলোচ্ছ্বাস ওতপ্রোতভাবে জড়িত। তাই ঘূর্ণিঝড় প্রচণ্ড বাতাসের পাশাপাশি জলোচ্ছ্বাস নিয়ে আঘাত হানে। ঘূর্ণিঝড়ের সময় যাদেরকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় তাদের মধ্যে নারীরা সবার আগে গুরুত্ব পায়। কিন্তু এ সময় অনেকেই সচেতন না থাকায় আশ্রয় কেন্দ্রে যান না, আর যেখানেই থাকুক না কেন এ সময় করণীয় সম্পর্কে জানেনও না। ঘূর্ণিঝড়ের সময় নারীদের করণীয় হচ্ছে সালোয়ার কামিজ পরে থাকা, চুল বেঁধে রাখা ও আগে থেকেই সাঁতার জানা। এছাড়াও আরো অনেক করণীয় সম্পর্কে তাদেরকে জানতে হবে, আর না জানার কারণেই তারা এ বিপদের সম্মুখীন হচ্ছেন। এ নিয়ে আরো বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ইসরাত জাহান মোনালিসা। তারা জানে না এ সময় তারা কি করবে, দুর্যোগের সময় তাদের প্রস্তুতি কেমন হবে, যেমন সালোয়ার কামিজ পরা, চুল বেঁধে রাখা এসব। এছাড়াও সংকেতের অর্থগুলো জানতে হবে। পর্দা প্রথায় প্রভাবিত হওয়াও একটা বড় কারণ বলে আমার মনে হয়। পুরুষরা তাদের গুরুত্ব দেয় না দুর্যোগের সময়। এরপর আমরা দেখি ঘর সংসারের মায়ায় পড়ে সাইক্লোন শেল্টারে অনেকেই যায় না। আর সর্বশেষ বললে সর্বোপরি সচেতনতার অভাব আছে বলেই নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। বদলে যাওয়া দিন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের বাস্তবায়িত নানা প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প বা সিসিআরআইপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি প্রকল্পটি বাস্তবায়ন করছে। শ্রোতা বন্ধুরা, সিসিআরআইপির আওতায় বরগুনায় পরিচালিত হচ্ছে নানা কার্যক্রম। সিসিআরআইপি কার্যক্রমে ইফাদ একটি বড় ধরনের অর্থ সহায়তা করে থাকেন। সেই ইফাদের সহায়তায় বরগুনায় হচ্ছে মার্কেট উন্নয়ন। বরগুনার বিভিন্ন উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেখানে মার্কেটের রাস্তাঘাট, স্লুইজ ও ঘাট নির্মাণ সহ নানা উন্নয়ন হচ্ছে। এসব কার্যক্রম নিয়ে বলছেন সিসিআরআইপি এলজিইডি বরগুনার ফিল্ড মনিটরিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। সিসিআরআইপি প্রকল্পের মূলত ইফাদ আমাদের একটা বড় ধরনের অর্থ সহায়তা দিয়ে থাকে। সে ইফাতের মাধ্যমেই যেটা হলো যে আমাদের মার্কেটগুলি, বেশিরভাগ মার্কেটই উন্নয়নমূলক কর্মকাণ্ড, ছোট এবং মাঝারি ধরনের মার্কেটগুলা, সেগুলা উন্নয়ন কাজ করা হয়। বাজারের সাথে মূলত বাজার হলো একটা মূল কম্পোনেন্ট। বাজারকে ঘিরেই যাতে লোকাল লোকজন তাদের উৎপাদিত পণ্য সামগ্রী বাজারে নিয়ে আসতে পারে, তার জন্য এই বাজারের সান্ড্রিং এরিয়ায় যত কাঁচা রাস্তা আছে, তো রাস্তা মূলত রাস্তা না হলে বাজার করে তো লাভ নাই, সেহেতু কানেক্টিং রাস্তা হচ্ছে। তারপরে ঘাট, যেখানে
নৌকা যোগে মাছ আসে, সবজি আসে, নৌকার কমিউনিকেশন আছে, সেক্ষেত্রে ঘাট, যেমন আমাদের বেতাগিতে কাবিলাকন্দ একটা বাদঘাট, সেখানে ঘাট হয়েছে। তারপরে বগিরহাট বাজারে একটা বড় ধরনের ঘাট আমাদের হয়েছে, সেখানে রাস্তা কমিউনিকেশন বাড়ানোর জন্য রাস্তা করি, রাস্তার সাথে ব্রিজ কালভার্ট লাগলে সেটা করা হয়। তারপরে ওপেন জায়গা পাকা করা হয়, এখানে টয়লেট করা হয়, যে টয়লেটে মেল পুরুষ দুইটা পার্টিশন থাকে এবং তারা উভয় ইউজ করতে পারে। অর্থাৎ একটা বাজারকে সুন্দর রাখার জন্য এবং চালু সচল রাখার জন্য যত ধরনের কম্পোনেন্ট প্রয়োজন হয় সবগুলি এখানে কনসিডার করা হয়। শুনলেন সিসিআরআইপি কার্যক্রম নিয়ে একটি সাক্ষাৎকার। দিন বদলে এলো রে ভাই, সিসিআরআইপি এগিয়ে, সড়ক সেতুর উন্নয়নে যাব সব বাধা পেরিয়ে। সাইক্লোন শেল্টার প্রাণ বাঁচায় ঝড় জল উচ্ছ্বাসে, বাজার ব্যবস্থায় মহিলা কর্নার আছে পুরুষের পাশে। অগ্রগতির যাত্রা পথে বাংলার গান গায়, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই। কৃষি বিনোদন। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের জন্য রয়েছে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নারীদের সমস্যা ও করণীয় সম্পর্কে একটি নাটক। আমার সোনাল মনা পাখি কোন দেশেতে, কেডা উড়ান ভাই গান গায় কেডা? মুই গফুর। এখানে কি বাড়ি কমবে? খিদে লাগছে মোর। আহারে এমনি আন এমনি আন, তাই মুড়ি ছাড়া তো আর কিছুই নাই। তাই আমাকে বাড়ি কই, এই অবস্থা কেমনের? ভাবি কি কম দুঃখের কথা হলেন ভাবি। একদিন দেওয়ের মধ্যে বউ পিঠা বানায়, সেই পর্যা হইলে দেওয়াই দিয়ে বাড়তে আছে, মুই তাড়াতাড়ি পিঠা কটা বানাইয়া লাই। তুমি এই দেওয়ের মধ্যে কি যে ঝোলাইছো, মুই একটু দোকানে যাই, পালা বেশি ভালো না, খবরটা শুনি আই। যাও যাও তাড়াতাড়ি আইও, বাতাস কলম বাড়তে আছে। হয় আমুয়ানে ওই বাড়ির ভাবিরে আইতে আছে। ও ভাবি, হাতি পাক্কা মারমু। এত দেওয়ার মধ্যে পিঠের দাওয়াত দাও, পিঠে বানাও, বুঝবা লাকি আমু না মোরা, তোমরা লালা লালা জমের খাওয়া খাবা? হ্যাঁ হইতে দিব না, হেইতে পলিথিন মুড়ে দিয়ে হইলেও আইয়ে পড়ছি। তুই কামে হাত লাগান, খাটতে খান, মুই যাই। ভাবি আমি তো সব রান্না বান্না শেষ করে হেলাইছেন, খাওয়াটা হপালেই খাওয়া যাইবে এনে। আপনি তো জীবনে কেউ দাওয়াত দিয়ে খাওয়ান না। আরে হে তো দাওয়াত পাইতেই ভালো ঠায় দিতে না। যাও কথা কম কাম বেশি, দেওয়াই বাড়তে আছে, আমি ওদিকে যাই বাড়া করার কামটা হারি। হ্যাঁ মনে খিদে লাগবে বেশি, তাড়াতাড়ি বাঁচতে যায়। আরে মোরা নামু কই, তোমরা বেডারা যাইতে পারো, মোরা যামু কমবে। আরে ঘর দুয়ার থুইয়ে মগো কি সেন্টারে যাওয়া ঠিক হইবে? খালি কি ঘর দুয়ার, ঘরের জিনিসপাতি আছে না। ওরে আল্লাহ কথা কবানে পরে বড় জোর দিয়ে ছড়ছে। তোমরা আইও, মুই সেন্টারে গেলাম দৌড়িয়া।
এই যে বন্যার কালে কাপড়ে পেঁচাইয়া বউ মারলে, এদিকে ঘরও ভাঙ্গে গেলে, এই হইতে কোনে মুই ঘর ছাড়া। ওই বাড়ির ভাবিরা মরলে গাছের লগে চুল পেঁচাইয়া। একালে যদি সেলার কামিজ পরা থাকতে, চুল খোপা বান্ধা থাকতে, নাইলে আগে থাকতে সেন্টারে যাইতে, হলে কি এই ঘটনা ঘটতে পারতে? ওরে ভুল তো ওই জন্যই হয়েছে, তাই এখন যাই ভাবি। আমার সোনা শ্রোতা বন্ধুরা, শুনলেন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নারীদের সমস্যা ও করণীয় সম্পর্কে একটি নাটক। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। জলবায়ুর পরিবর্তন বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রা, বেড়েই চলছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে খাদ্যের অনিশ্চয়তা, ঘটছে পেশার পরিবর্তন, মানুষ হচ্ছে অভিবাসী। জলবায়ু পরিবর্তনের এই সংকট মোকাবেলায় চলুন সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসি। জনস্বার্থে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট CCRIP। উপকূলের কথা অনুষ্ঠানের সেপ্টেম্বর মাসের রচনা প্রতিযোগিতা, বিষয় দুর্যোগ মোকাবেলায় নারী। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে আপনাদের জন্য বিশেষ রচনা প্রতিযোগিতা, বিষয় দুর্যোগ মোকাবেলায় নারী। রচনাটি লিখুন 500 শব্দের মধ্যে, পাঠিয়ে দিন লোকবেতার 99.2 FM এর ঠিকানায়। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা: প্রযোজক উপকূলের কথা, লোকবেতার 99.2 FM, 99 সদর রোড, পশ্চিম বরগুনা, বরগুনা 8700। লেখা পাঠানোর শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2016। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র। জেনে রাখুন, প্রতি মাসে আয়োজন করা হবে বিশেষ রচনা প্রতিযোগিতা। অংশ নিন রচনা প্রতিযোগিতায়, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। উপকূলের কথা অনুষ্ঠানের আগস্ট মাসের রচনা বিজয়ীরা হচ্ছেন ক্রোকের মুন্নি আক্তার প্রথম, চরকলোনির সানজিদা আফরিন সাউদা দ্বিতীয় ও খেজুরতলার নাদিয়া মিম তৃতীয়। আগস্ট মাসের রচনার বিষয় ছিল বাংলাদেশের উন্নয়নে কৃষকের ভূমিকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মুন্নি আক্তারের রচনাটির অংশ বিশেষ। যুগ যুগ ধরে বিচিত্র শস্য সম্ভারে পরিপূর্ণ এ বাংলাদেশ। এদেশ কৃষি প্রধান দেশ। এদেশের শতকরা 80% লোক কৃষিজীবী অর্থাৎ কৃষক। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে কৃষক রাখে সুদূর প্রসারী ভূমিকা। কৃষকের উৎপাদিত পণ্যে এদেশের অর্থনীতির চাকা সচল থাকে। জাতীয় আয় সৃষ্টিতে কৃষক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যোগায় আমাদের কৃষকই। তারা ভাগ্যের উপর পূর্ণ বিশ্বাস রেখে কাজ করে যায়। তারা সারাদিন মাঠে কাজ করতে ভালোবাসে। কৃষকের দিন শুরু হয় ফজরের আজান থেকেই। রোদ বৃষ্টি তাদেরকে কাবু করতে পারে না। মাঠ ভরা সোনার ফসল দেখে তাদের মন আনন্দে নেচে ওঠে। তবে ইতিমধ্যে আমাদের দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে কৃষকদের জন্য বেশ কিছু ব্যবস্থা গৃহীত হয়েছে। নেওয়া হচ্ছে নতুন নতুন উদ্যোগ। কৃষকদের স্বার্থে বাংলাদেশ সরকার 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেছেন। এছাড়া হালের বলদ, উন্নত বীজ, সার, কীটনাশক ইত্যাদি কেনার জন্য সরকার কৃষকদের মধ্যে কৃষি ঋণ দিচ্ছে ভর্তুকি। কৃষির জন্য আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন জাত এবং নতুন নতুন যন্ত্রপাতি। কৃষকদের ভিতরে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হবে, তাদের কাছের প্রেরণা যোগাতে হবে। থাকা খাওয়ার নিশ্চয়তা বিধান করে তাদের মানসিক প্রফুল্লতা দিতে পারলে তারা কৃষি উৎপাদনে যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম হবেন। মনে রাখতে হবে, একটা সুন্দর মনই একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর এজন্যই কৃষকের উন্নয়ন ও সফলতা আমাদের সবার কাম্য। উপকূলের কথা অনুষ্ঠানের কুইজ পর্ব। উপকূলের কথা অনুষ্ঠানের এ সপ্তাহের কুইজ: ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের সময় নারীরা কি ধরনের পোশাক পরবেন? অপশন এ শাড়ি, অপশন বি সালোয়ার কামিজ। কুইজটি আবার শুনুন।
ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের সময় নারীরা কি ধরনের পোশাক পরবেন? অপশন এ শাড়ি, অপশন বি সালোয়ার কামিজ। উত্তর পাঠাবেন 10 সেপ্টেম্বর 2016 এর মধ্যে। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন ইউকে স্পেস আপনার নাম ও ঠিকানা, তারপর কুইজের সঠিক উত্তর এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 01782973478 নম্বরে। একই নম্বরে ফোন করেও জানাতে পারবেন আপনার মতামত। উপকূলের কথা অনুষ্ঠানের গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছেন ড্যামা এলাকার মনি। গত সপ্তাহের কুইজ ছিল কোন ধরনের পানি পান করলে পেটের পীড়া হয়, যার সঠিক উত্তর দূষিত পানি। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আয়োজন এ পর্যন্তই। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি রবিবার রাত 7:45 পুনঃ প্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, উপকূলের কথা অনুষ্ঠানটির গবেষণায় ছিলেন মোহাম্মদ মঞ্জুর হোসেন, গ্রন্থনায় সাইফুদ্দিন সবুজ, উপস্থাপনায় ছিলাম ইমরান হোসেন ও কাজী সেলিনা হোসেন, শব্দধারণ ও সম্পাদনায় অ্যান্থনি গমেজ ও ফখরুল ইসলাম রনি, ব্যবস্থাপনায় আমিনুল ইসলাম দুলাল ও মুহাম্মদ হাসান, নির্দেশনায় মনির হোসেন কামাল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইমরান হোসেন, পরিচালনা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। যেখানে থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুনতে থাকুন লোকবেতার 99.2 FM। উপকূলের কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও লোকবেতার 99.2 FM। আপনারা এতক্ষণ শুনলেন রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI পরিবেশিত জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক রেডিও অনুষ্ঠান উপকূলের কথার প্রথম অংশ। অনুষ্ঠানটি শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অংশে। আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা। শ্রোতা বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP এর আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 এবং পুনঃ প্রচারিত হয় প্রতি সোমবার বিকাল 3:45। উপকূলের কথা অনুষ্ঠানের আজকের আলোচনার বিষয় দুর্যোগ ও নারী, অর্থাৎ দুর্যোগে নারীর সমস্যা এবং সেক্ষেত্রে করণীয় কি। অনুষ্ঠানে এই বিষয়ে আলোচনা করতে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন উন্নয়ন সংস্থা জাগনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি। আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আপনাকেও স্বাগত এবং দর্শক শ্রোতা বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। উপকূলের কথা অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত, পরামর্শ অথবা এই অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত আজকের অতিথির কাছে আপনার পরিচয় এবং আপনার চমৎকার প্রশ্নটি করতে আমাদের সাথে ফোন কলের মাধ্যমে যুক্ত হতে পারেন। আপনারা ফোন করুন 01782973478 নম্বরে, 01782973478 নম্বরে ফোন করে সরাসরি যুক্ত হন আমাদের সাথে। শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। উপকূলের কথা, উপকূলের কথা। আপনার কাছে প্রথমেই আমরা জানতে চাইব দুর্যোগ ও নারী এটি সম্পর্কে। দুর্যোগের সাথে নারী আসলে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে কোনো আমরা এই উপকূলের মানুষগুলো আসলে ডিজাস্টারের সাথে, অর্থাৎ জলবায়ু পরিবর্তন বলে বা যে কোনো ধরনের ডিজাস্টারের সাথে যুদ্ধ করে আমরা আসলে বেঁচে আছি। তো এই জায়গাটা আসলে নারীরা বেশি ভালনারেবল, নারী এবং পাশাপাশি শিশুরাও। তো নারীরা আমাদের দেখা যাচ্ছে যে কোনো ডিজাস্টারে এ পর্যন্ত যত রেকর্ড আছে যে মারা যাওয়ার সংখ্যাটা কিন্তু নারীরাই বেশি হয়। সে কারণে নারীরাই সবসময় ডিজাস্টারে ঝুঁকির মধ্যে থাকেন। জি, এবং সেই ঝুঁকিটি কিন্তু আমরা যেটি শুনলাম যে বিগত দিনে ঘটে যাওয়া আমাদের বিশেষ করে আমরা খুব সাম্প্রতিক যদি কাছাকাছি জায়গায় যাই, আমাদের সিডর থেকে শুরু করে এরপরে মহাসেন, আইলা, নার্গিস, কোমেন সহ
সব ঝড়েই কিন্তু আমরা দেখেছি যে নারীরা ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছেন। তো এটি আসলে জানতে চাইবো যে নারীরা আসলে এই দুর্যোগের সময় কি ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং তারা কিভাবে ক্ষতিগ্রস্ত। আসলে নারীরা প্রথমে হলো যে তাদের পোশাকটা, আমাদের সামাজিকভাবে চাপিয়ে দেওয়া যে পোশাকটা, আমাদের গ্রামীণ নারীরা কিন্তু সালোয়ার কামিজ পরেন না, তারা পরেন শাড়ি। এই শাড়িটা প্রথমত একটা বোঝা, এবং তাদের বড় চুল, এই দুটি তাদের প্রধান সমস্যা। থার্ড হলো যে তারা সন্তান, তারপর সংসার রেখে আসলে কোন রকমই সেই জায়গায় আগে যেতে চান না। এবং এটা পাশাপাশি এটাও বলা যেতে পারে যে আসলে আমরা দুর্যোগে সহনশীল একটা গোষ্ঠী, যে কোনো দুর্যোগে আসলে অত ভয় পাই না, আমরা সাহসী হয়ে গেছি। সে কারণে আমরা সহজেই যেতে চাই না কোনো আশ্রয় কেন্দ্রে, আমরা অপেক্ষা করতে থাকি শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত যখন যেতে হয় তখন কিন্তু রাস্তার মধ্যেই দেখা যায় যে জলোচ্ছ্বাস হলে বা বড় ধরনের ঘূর্ণিঝড় হলে গাছ পড়ে, গাছে শাড়ি আটকাই যাওয়া, গাছে চুল আটকাই যাওয়া, এই জায়গাগুলোর কারণেই নারীরা বেশি আটকাই যায়। এবং এটার পাশাপাশি তার কোলে একটা সন্তান আছে, হাতে একটা বোঝা আছে, সে সংসারের মূল্যবান জিনিস একদম শেষ সময় যখন যাবে, এখনই হিট করছে, তখনও যাওয়ার সময় কিন্তু সে সন্তানটি, তার ঘরের মূল্যবান সম্পত্তি সাথে নিয়ে যেতে চান। একদিকে শাড়ি, একদিকে চুল, সন্তান, বোঝা হাতে, মূল্যবান সম্পদ তার হাতে, এই চারটি সে সামাল দিতে আসলে পারে না। সেক্ষেত্রেই দেখা যায় যে নারীরা মারা যায় এবং পাশাপাশি শিশুরাও তাদের সাথে মারা যায়। এবার সংসারের একটি টানের কথা যদি বলি, সংসার সুখের হয় রমণীর গুণে, সেই রমণী কিন্তু কোনোভাবেই চান না যে তার সংসারটি একটি ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে যাক, একটি জলোচ্ছ্বাসে ভেসে যাক। সেটিকে রক্ষা করার জন্য আমি যদি সিগারেট দুই একটা ঘটনার কথা আপনাকে বলতে চাই, আমাদের দেখা এবং জানার ক্ষেত্রে। তো সেই বিষয়টি যে পানির মধ্যে দিয়ে তার পাতিল যাচ্ছে, সে সেটিকে ধরার চেষ্টা করছে, তার হাড়ি যাচ্ছে ধরার চেষ্টা করছে। একটি কথা আপনাকে শোনাই, যে নলি বাজারের উত্তর পাশে আমার নানা বাড়ি, শিকদার বাড়ি। আপনারা শহরে জামাল শিকদারের চিনেন, প্রেস ক্লাবের নিচে দোকান। ওনার মা ছিডুরে মারা গেছিলেন। কিভাবে গেলেন যে ওনার পুত্রবধূ, নাতি এদেরকে নিয়ে পাশের বাড়িতে পাঠিয়ে দিলেন। উনি বাড়ি থেকে আর গেলেন না। উনি বললেন যে আমি বাড়ি থাকি। কেন থাকবে? ঘরে যদি কোনো মানুষ না থাকে তো ঘরটা নড়বড় হয়ে যায়, পড়ে যেতে পারে। একজন মানুষ থাকলে ঘর নাকি সাহস পায় এবং ঘর ভারী থাকে, শক্ত। হ্যাঁ, সেই মামি কিন্তু, অন্যরা বেঁচে গেল, আমার মামি কিন্তু মারা গেল। ছিডুরের পরের দিন তাকে পাওয়া গেল। আমার এক ফুফুকে পাওয়া গেল 15 দিন পরে, কঙ্কালটা পাওয়া গেছিল। সেটাও এরকম একটা ঘটনা ছিল যে সে আর ঘর থেকে যাচ্ছে না। তো এই যে তার সারা জীবনের ওই সংসারটি ঘিরে, শেষে সংসারটা, একটি কথা কিন্তু আমরা জানি যে আমরা যেখানে বেশি সময় দেই সেটার জন্য আমাদের দরদ বাড়ে। সন্তানের জন্য মায়ের কেন এত দরদ, সংসারের জন্য কেন এত দরদ? কারণ সে তো সারাটা সময় ওই সংসারটুকুর মধ্যে থাকে, বাইরে আর তার চোখ নাই। সে ওইটাকেই ধরে রাখতে চায়, ওটি নষ্ট করতে চায় না, জীবন দিয়ে রক্ষা করতে চায়। আমরা একটি ফোন কল বা প্রশ্ন অথবা মতামত হয়তো শুনবো, তারপরে আমরা এই বিষয়টি নিয়ে আরো কথা বলবো। হ্যালো, দুঃখিত, লাইনটি কেটে গেছে। আমরা আবার আপনার ফোন কলটি প্রত্যাশা করছি। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা ফোন করে আমাদের সাথে যুক্ত হতে চাইবেন তারা আমাদেরকে ফোন করুন 01782973478 নম্বরে। এবং আজকের এই অনুষ্ঠানে আপনি আজকের বিষয়টি নিয়ে আপনার জানতে চাওয়া যে জিজ্ঞাসা, সে প্রশ্নটি আমাদের অতিথির কাছে করতে পারেন এবং আপনিও মতামত দিতে পারেন, এই বিষয়ে আপনার অভিজ্ঞতাও জানাতে পারেন আমাদেরকে। আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা। পরের প্রশ্নের অনেকগুলো বিষয় আমরা পেয়ে গেছি, তবুও জানতে চাই যে আসলে এই যে সমস্যায় তারা পড়ছেন, সেটি কেন পড়ছেন। আমরা অনেকগুলো কারণ কিন্তু শুনলাম আপনার কাছ থেকে। তো এখানে আসলে তাদের উপরে চাপিয়ে দেওয়ার কোনো বিষয় আছে কিনা, যে তুমি রমণী, তোমাকে ঘরেই থাকতে হবে, তুমি ঘরের গৃহিণী, তুমি কোথাও যেতে পারবে না, তোমার শেল্টারে যাওয়া চলবে না, পর্দা প্রথার একটি তার উপরে চাপিয়ে দেওয়ার কোনো ইয়ে আছে কিনা, অর্থাৎ তিনি বাধ্য হয়েও এই সমস্যা। এটা কিছু আছে, এটা কিছু আছে যে পর্দানশীল কিছু পরিবার আছে, সেখানে কিছু আছে যে অতগুলো মানুষের সামনে এই নারীকে যাবে কিনা। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনি জানেন যে আমাদের উপকূলে ডিজাস্টারের কারণে, নানা কারণে মাইগ্রেশনের সংখ্যাটা কিন্তু খুব বেশি। যে পুরুষরা ঢাকা টোকায় গিয়ে কাজ করেন, ঢাকা চিটং বড় শহরে গিয়ে তারা উপার্জনের জন্য
জন্য থাকেন, পরিবারগুলো থাকে নারী প্রধান হয়ে থাকে, সন্তানাদি নিয়ে নারীরা থাকছেন, তখন সে সিদ্ধান্ত নিতে পারে না। তো এটাও একটি বড় কারণ যে তিনি যেতে পারেন না। সংসারের টান যেমন তেমন আছেন, তার সিদ্ধান্ত নিতেও সেটা সঠিক সময় সঠিকটি পারেন না, কারণ তার আশেপাশে সহযোগিতা করার তার উপরে গুরুত্ব দেওয়ার কথা যদি আপনারা একটু জানতে চাই বা বলি, সেটি হচ্ছে যে একজন পুরুষ যখন শেল্টারে যাবেন এবং তিনি আশ্রয় গ্রহণ করবেন আশ্রয় কেন্দ্রে, সেই সময়টা এবং একজন নারী আশ্রয় গ্রহণ করবেন, এটি কিন্তু এক সময় কখনোই হওয়া উচিত নয়। না, আমি যদি আমাদের ঘূর্ণিঝড় আঘাত হানার 1 ঘন্টা আগে যাই, তাহলে একজন নারীকে যেতে হবে তার অন্তত 8 ঘন্টা আগে, অবশ্যই তাকে আগে থেকে। এবং আমরা এটি জানি নারী, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী তাদেরকে আগে থাকতে নেয়া, এটিতে কিন্তু একটি গ্যাপ রয়েছে। অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে নারী, শিশু, প্রতিবন্ধী বলেন, তারপর গর্ভবতী নারী, এদেরকে অন্তত ডিজাস্টারে হিট করার আগে কোনো বাতাস বেড়ে যাওয়া বা পানি ঢোকার সম্ভাবনা থাকে, এটির আগে অন্তত 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে তাদেরকে এখন নিরাপদে পৌঁছতে হবে। কারণ আমি আগেই বলছিলাম যে তার সন্তান থাকে, তার পরনে শাড়ি থাকে, এটি নিয়ে সে কিন্তু ওই সময় মুভ করতে গিয়া অনেকে মারা যায়। তো সে কারণে এই জায়গাটা খুবই বেশি প্রয়োজন যে তারা আরো আগে চলে যাবে। গর্ভবতী মায়েদের দিকেও এই জায়গায় খেয়াল রাখতে হবে। এবং সেটির ক্ষেত্রে আরেকটি বিষয় আমরা দেখছি যে মানে তাকে যে গুরুত্ব দেওয়ার বিষয়টা, সেটি কিন্তু তার পরিবার থেকেই এটি মানে উঠে আসছে না, যে তাকে গুরুত্ব আমরা দিচ্ছি না, সে নারী, সে এত তাড়াতাড়ি কেন যাবে, বা সে মানে সে গেলে আসলে সংসারের কি অবস্থা হবে। এটি নিয়ে শোনার আগে আমরা আরেকটি কল নেব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, দুঃখিত, লাইনটি আবারও কেটে গেল। আপনি আবার আমাদেরকে চেষ্টা করতে পারেন আপনার প্রশ্ন কিংবা আপনার মতামত অথবা আপনার জিজ্ঞাসা জানতে চাওয়া কিংবা পরামর্শ আপনি দিতে চাইলে আমাদের সাথে আবারও ফোন কলের মাধ্যমে যুক্ত হতে। আসলে বিষয়টি থাকে এরকম যে নারীরা তাদের সংসার গুছানো, স্বামী কখন অনুমতি দিবেন তারপরে কিন্তু তার যেতে হবে। স্বামী বাইরে আছেন, উনি ইচ্ছা করলেই যেতে পারবেন না, এখানে একটা অনুমতির বিষয় আছে। পর্দানশীল পরিবারের এক ধরনের, তার বাইরে যারা স্বাভাবিক জীবনযাপন করেন তাদেরও কিন্তু এই জায়গাটা তার আটকে যায়। তার স্বামী যদি বাইরে থাকেন, সে পারবেন না তার কাছে না বলে যেতে, এই পারমিশন তো দেওয়া থাকে না আমাদের পরিবারের মেয়েদের। এবং সেখানে কেন ঘর খালি রেখে চলে গেলে, হ্যাঁ রিয়ালি সে যথাসময় পৌঁছতে পারে না, যখন রওনা করে তখন তাকে পথেই মৃত্যুবরণ করতে হয়, পথেই সমস্যায় পড়তে হয়। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছে। এগুলোর মধ্যে অন্যতম কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGEDSD বাস্তবায়ন করছে। আমরা আরেকটি ফোন কল নিলাম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। সুন্দর হচ্ছে হাসি আপার আলোচনা, বিশেষ করে যে পুরুষরা আসলেই নারীদের গুরুত্ব দেয় না বিপদের সময়। জি, আমরা নামটা আপনার নিজের মুখ থেকে শুনতে চাই। হ্যালো, লাইনটি কেটে গেল। আমি দুঃখিত, আপনাকে আবার একটু অনুরোধ জানাচ্ছি যে আপনি আবার আপনার কথা আমরা শুনতে চাই এবং আপনার আলোচনাটুকু ভালো লেগেছে এবং আপনি হয়তো আরো এখানে যোগ বিয়োগ করার মতো আপনার মানে একটা সম্ভাবনা ছিল, যেটি কিন্তু আমরা শুনতে পারলাম না। আবার আপনি ফোন কলের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হলে পরে আমরা অবশ্যই আপনার কথাটি শুনবো। আমি যতদূর মানে ধরেছি সেটি হচ্ছে আমাদের একজন নিয়মিত শ্রোতা, আমাদের বরগুনা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তিনি কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এইমাত্র। আমরা আবার তাকে প্রত্যাশা করছি। তো আমরা যেটা বলছিলাম যে এই যে নারীকে আসলে দুর্যোগ বেশি ক্ষতিগ্রস্ত করছেন, এটির বিভিন্ন কারণের কথা আমরা বলছি এবং সেটির ক্ষেত্রে যদি কোনো আলাদাভাবে বলতে চাই, সেখানে কিন্তু সরকারের অবস্থান রয়েছে। যেমন আমরা সাইক্লোন শেল্টারের কথা যদি বলি, সেখানে কিন্তু নারীদের জন্য আলাদা রুমের ব্যবস্থা রয়েছে এবং গর্ভবতীদের জন্য আলাদা জায়গা, যেটি এখন একটা সময় না থাকলেও এখনকার যে শেল্টারগুলো নির্মিত হচ্ছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এখনো আমাদের পরিকল্পনার জায়গায় যথেষ্ট ঘাটতি আছে। আমাদের গর্ভবতী নারীরা কোথায় থাকবে? এই দীর্ঘ সময় থাকতে গিয়া কোনো গর্ভবতী নারী যদি প্রসব হয়, তাকে কোথায় ডেলিভারি হবে, এরকম অনেক সিকিউরিটি নেই। এবং আরেকটি বিষয় কিন্তু খুবই অ্যাটেনশন দেওয়া, যে আমরা তখন হেলথ সার্ভিসটা
আমাদের একদম অকেজো হয়ে যায় যে এই বৃদ্ধ মানুষটি ওই সময় কিন্তু অনেকে হার্ট ফেল করে, নানান ঠান্ডা জনিত সমস্যায় পড়ে যায়, যে সেই সাইক্লোন শেল্টার গুলো এখন উন্নত হয়েছে, বাট এখনো কিছু কিছু জায়গায় গ্যাপ আছে। আর সব জায়গায় যে আলাদা টয়লেট হয়েছে, আলো হয়েছে, সেটি কিন্তু না, কিছু কিছু জায়গায়। এবং যেসব শুরু হয়েছে, যেসব জায়গায় নারীর জন্য স্পেস হয়েছে, নারীর জন্য টয়লেট হয়েছে, সেখানেও এই যে অসুস্থ রোগীটার জন্য, বৃদ্ধ রোগীটার জন্য হেলথ সার্ভিস, এগুলো কিন্তু এখনো একটি প্রশ্ন নেব। হ্যালো, হ্যালো, জি, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, আমার মনে হচ্ছে যে নেটওয়ার্কের একটি ঝামেলা এখানে আমরা পাচ্ছি এবং আমরা পোহাচ্ছি, যে ঝামেলার কারণে আপনাদের লাইনটি বারবার, বিশেষ করে বাংলালিং গ্রাহক যারা আমাদেরকে ফোন দিচ্ছেন তারা একটু বেশি কেটে যাচ্ছেন। আমি তাদেরকে একটু নড়ে চড়ে ফোন দেওয়ার অনুরোধ জানাচ্ছি, কারণ হয়তো বা পরিষ্কার নেটওয়ার্ক পেলে পরে আমরা আপনার কথাটি শুনতে পারবো। একটি বিষয় এ পর্যায়ে আলোকপাত করতে চাই এবং আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা শিশুদের সাঁতারের ব্যাপারে আমরা অনেকটা সোচ্চার হই সেই ছোটবেলা থেকে। দুর্যোগের সময় কিন্তু সাঁতার না জানার কারণে অনেক নারীরাই প্রাণ হারাচ্ছেন। তো সেই জায়গাটা আসলে দুর্যোগের আগে তারা আসলে নিশ্চিত করা, এবং সেই সাঁতারের আগে তার যে সাঁতানোর জন্য তার যে একটি পোশাকের ব্যাপার রয়েছে সেটি তার আসলে জানা দরকার। এটি নিয়ে আমরা যারা উপকূলে আছি, আমাদের সন্তানদেরকে আমাদেরকে সাঁতার শিখতে হবে, এটি বাধ্যতামূলক হওয়া উচিত, কিন্তু আসলে আমাদের নাই। আমাদের এই বরগুনা শহরেই অনেক ছেলে মেয়েরা আছে যাদেরকে আমরা সাঁতার শিখাতে ব্যর্থ হচ্ছি। এখন এটা আসলে একটা ইনস্টিটিউট হওয়া উচিত, যে আসলে সাঁতার শিখতে ওখানে যেতে পারবে, এই জায়গায় সাঁতার শিখতে পারবে সেটি। এবং পাশাপাশি আরেকটি জায়গায় আমাদের আসলে খুব অ্যাটেনশন দেওয়া দরকার, যে প্রতিটি পরিবারে যে জলোচ্ছ্বাস হলে তারা কোনো কিছু হাতের কাছে পাওয়া, যে ঘরে আছে, পরিবারে আছে, লাইফ জ্যাকেট আছে, তারপরে আর না হোক ব্যবহার মূলত নিশ্চিত করা, এবং আর না হোক ঘরের কাছে যে কলা গাছ আছে 2 খণ্ড কলা গাছ কাছে রাখা। ইমরান, আমি যদি বলি, আমরা একটি ফোন কল নিলাম। হ্যালো, আদর্শ থেকে বলছি, হেডমিস্ট্রেস। জি আপা। ইসরাত জাহান মোনালিসা। আমি এই যে সাঁতার বিষয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম, যে ইদানিং আমাদের জলাশয় কমে গেছে, বিশেষ করে বরগুনায় পুকুর নেই পর্যাপ্ত। হাসপাতাল মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে তরুণের দৃষ্টি আকর্ষণ, উনি তো বরগুনাকে সুন্দর করে সাজাচ্ছেন, যদি একটা সুইমিং পুলের ব্যবস্থা করা যায়, ছেলে মেয়েরা সাঁতার শিখতে পারবে। ধন্যবাদ আপনার এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে এটা একটা আমাদের খুবই অপরিহার্য বাচ্চাদের সাঁতার শেখানো। জি আপা, আমি সেই কথাই আলোচনা করছিলাম যে আমাদের এখন আসলে ইনস্টিটিউট থাকতে হবে যে সাঁতার শেখানোর জন্য, সেটা হলে সুইমিং পুল হবে। এবং সরকারেরও একটা উদ্যোগ কিন্তু এবছরে আবার আমরা দেখতে পাচ্ছি যে তারা পুকুর খননের দিকে, সরকারি পুকুর যেগুলো পড়ে গেছে, মানুষের দখলে চলে গেছে, সেগুলোকে কিন্তু আবার আওতায় নিয়ে এসে সেগুলোর বড় বড় পুকুর কাটানোর চিন্তা করতেছে। আসলে আমাদের বোধের জায়গাটা যদি তৈরি হয় তাহলে এটা সম্ভব হবে। তবে নিশ্চয়ই সাঁতার শেখানোর জায়গায় অ্যাটেনশন দিতে হবে। সুইমিং পুল থাকা বরগুনার জন্য খুবই প্রয়োজন। আমি আশা করি যে জাগো নারী চেষ্টা করবে, আবার অন্য যারা আছে অ্যাডভোকেসি করার মাধ্যমে। ধন্যবাদ জানাচ্ছি শ্রোতা বন্ধুরা। উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। আমরা আজকের আলোচনা করছি দুর্যোগ এবং নারী নিয়ে। এই জায়গাটায় নারীরা আসলে কেন বেশি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং নারীরাই আসলে কেন বেশি জীবন হারাচ্ছেন সেটি নিয়ে আমরা শুনলাম অনেকগুলো তথ্য। তো সেই জায়গায় আমরা এই পর্যায়ে প্রতিকারের জায়গায় আসতে চাই। আমাদের যিনি অতিথি হিসেবে রয়েছেন জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, এবং তিনি নারীদের নিয়ে তার যে উন্নয়ন সংস্থা রয়েছেন সেখানে তিনি কাজ করেন এবং তাদের উন্নয়নের জন্য কাজ করেন। এই জায়গাটাতে আসলে এই সমস্যাটার ক্ষেত্রে আসলে করণীয় কি, যে নারীরা দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত হবেন না, এখানে আমাদের আসলে কি করার আছে? তাদেরকে, নারীদেরকে, আমাদেরকে সবার আসলে কি অবস্থা? আসলে খুব নারীদের কথাটাই আমি আগে বলি, খুব ছোট্ট একটি জায়গা। নারীদেরকে কোনো দুর্যোগ মুহূর্তে সেলোয়ার কামিজ পরতে হবে, শক্ত কাপড় পরতে হবে, চুল বাঁধতে হবে, চুল একদম ভেনি করতে হবে, বাঁধা মানে খোপা বাঁধা না, ভেনি করতে হবে। এবং দুর্যোগের অন্তত 3 ঘন্টা আগে তাদেরকে সাইক্লোন সেন্টারে পুষতে হবে। এবং আমাদের যে ঘূর্ণিঝড়টি আঘাত হানার অন্তত 3 ঘন্টা থেকে 5 ঘন্টা আগে পুষতে হবে। এবং সবাইকে মিলিয়ে যদি বলি তাহলে পরিবারে লাইফ জ্যাকেট,
বা এই জাতীয় যেটা যারা লাইফ জ্যাকেট কেনার সামর্থ্য নাই এ ধরনের ডিজাস্টার হবে, এটি যখন একদম যে হিট করছে বরগুনাতে এরকম হলে অন্তত বাড়িতে দুটো কলা গাছ, এবং সেই প্রত্যেকের ঘরে কিন্তু ড্রাম রয়েছে যেটি ভাসমান, মুখ বন্ধ করে এদিকে রাখা। ইমরান, ছোট্ট একটি গল্প বলতে চাই আমি। আমার কিন্তু আমার পরিবারে ৬২ বন্যায় আমার মা সহ 4 জন ভেসে গেছিল। সেই নলটুনা ইউনিয়ন থেকে পচার কোরালিয়ে গিয়ে আমার মা বেঁচে গেছিল, কিন্তু আমার সেই 4 জন ভাই বোন মারা গেছিল। তার মধ্যে 3 জন মেয়ে ছিল, 1 জন ছেলে ছিল, এবং আমাদের বাড়িতে মোট 9 জন মানুষ ছিল। মানে আমার ছিল 5 জন আর ওই পাশে ছিল 4 জন, আমি জন্মানোর বহুত আগে। তো সেই 9 জনের মধ্যে থেকে 4 জন ছিল আমাদের বাড়িতে ওকরাইত। 9 জনের মধ্যে শুধু আমার মা বেঁচে গেছিল। সে বেঁচে যাওয়ার কারণ ছিল সে একটি তক্তা কাঠ পাইছিল হাতের কাছে, সেই গাঠটি ধরে থাকার কারণে সে বেঁচে গিয়ে পায়রা নদী পাড়ি দিয়ে পচা কোরালিয়া উঠলো এবং বেঁচে গেল। আর বাকি পরিবারের সব সদস্যরা কিন্তু মরে গেছে। আমার মা এখনো বেঁচে আছে, 105 বছর বয়স। আমার মা এখনো খুব কষ্ট পায় যখন সে এখনো অপেক্ষা করে তার ওই সন্তানরা ফিরে আসবে, হয়তো বেঁচে আছে এই শব্দটি যখন শুনি। এই জায়গাটাতে আমরা কথা বলছি এবং আমরা খুব ভালো একটি পরিষ্কার ধারণা ইতিমধ্যে পেয়ে গেছি আমাদের আলোচনায় যে আসলে নারীরা কেন দুর্যোগে অর্থাৎ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের যে অসচেতনতার জায়গা, তাদেরকে সেইভাবে শেল্টারটি না দেওয়া, তাদের অবস্থানটা সেই জায়গায় না হওয়ার কারণে কিন্তু আমরা নারীর কিন্তু অনেক উন্নয়নের কথা বলছি যে নারীরা বিভিন্ন দিক দিয়ে এগিয়ে যাবে। দুর্যোগে আসলে নারী দুর্যোগ মোকাবেলা করে থাকবে, এটি নিয়ে আমাদের আসলে কাজ করার সময় এসেছে, যেহেতু আমরা উপকূলীয় মানুষ। শ্রোতা বন্ধুরা, শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ আলোচনা পর্ব। শুনবো মোরা জানবো, হ্রাস করবো ব্যথা, লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা, লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা, উপকূলের কথা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের যিনি অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন আর চমৎকার এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আজকের বিষয়ের উপরে আমরা তার সর্বশেষ কথা শুনবো এবং আজকের যে আলোচনার সারমর্মের কথা শুনবো, শেষে এসে তার প্রত্যাশা এবং তার সুপারিশ বা তার মতামত শুনবো খুব অল্প করে। প্রত্যাশার জায়গায় যদি বলি, প্রত্যাশা আমার প্রথম প্রত্যাশা হলো যে আমি বরগুনাকে দেখতে চাই যে আমাদের বেড়িবাঁধগুলো যে নষ্ট হয়ে যাওয়ার পরেও দীর্ঘদিন পরেও সরকারে এটিকে মেরামত করে না বা বিকল্প বেড়িবাঁধ করে না, সেটি করা। এবং একটি বেড়িবাঁধ করতে গিয়ে তারা যেন খেয়াল রাখেন যে এই বেড়িবাঁধটা পড়লে এই পানিটা কোথায় আঘাত করবে, কোন জায়গা থেকে ভাঙবে, এই জায়গাটা যেন এই পরিকল্পিত একটি প্ল্যান সরকার করুক। আমার উপকূলের বেড়িবাঁধের দিকে অ্যাটেনশন থাকুক, যেসব বেড়িবাঁধ নাজুক আছে সেগুলো রিপেয়ারিং করা হোক, এটি আমার প্রথম প্রত্যাশা। সেকেন্ড প্রত্যাশা হলো যে আমাদের সরকারের একটি প্রজেক্ট আছে যে আশ্রয়নকেন্দ্র গুচ্ছগ্রাম, বেড়িবাঁধের বাইরে কিছু মানুষকে থাকতে দেওয়া হয়েছে, তাদেরকে সরকার যাতে ভিতরে নিয়ে আসে, কারণ তারা প্রতি বছরে জলোচ্ছ্বাস এবং ডিজাস্টারে ক্ষতি হয়ে হয়ে তারা চরম দরিদ্র সীমার নিচে পৌঁছে গেছে। সর্বশেষ প্রত্যাশা হয়তো আমরা আপনার কাছ থেকে শুনবো যে নারীরা সচেতন হবে এবং নারীদেরকে গুরুত্ব দেওয়ার ব্যাপারে নারীদের সচেতন হব। অবশ্যই অবশ্যই। শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ আলোচনা শুনলেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্বে। আমাদের স্টুডিওতে উপস্থিত আজকের অতিথি উন্নয়ন সংস্থা জাগনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি এবং সেই সাথে আরো অনেক শ্রোতা বন্ধুরা যারা আমাদের সাথে ছিলেন। আমরা দুই একটা SMS পড়ে শেষ সময়ে তারপরে বিদায় নেব। আফরোজা ইয়াসমিন কড়াইবাড়িয়া থেকে উপকূলের কথা অনুষ্ঠানের কুইজের সঠিক উত্তর দিয়েছেন। ঢলুয়া থেকে আমাদের শ্রোতা রাহিমা, তিনি বেশ কয়েকটি SMS প্রশ্ন করেছেন যে আজকের অনুষ্ঠানের অর্থাৎ এই মাসের রচনা বিজয়ী আসলে কারা। আমরা কিন্তু রচনা বিজয়ীদের নাম ঘোষণা করেছি আমাদের প্রথম পর্বে এবং যিনি প্রথম হয়েছেন তার রচনা থেকে কিছু অংশ কিন্তু আমরা এখানে পড়ে শোনানো হয়েছে। তবু আপনার প্রশ্নের জন্য আপনাকে জানাতে চাই যে আগস্ট মাসের রচনা বিজয়ীরা হচ্ছেন ক্রোকের মুন্নি আক্তার প্রথম, চরকলনির সঞ্জিদা আফরিন সাউদা দ্বিতীয় এবং খেজুরতলার নাদিয়া মিম তৃতীয়। আপনাকে ধন্যবাদ জানাই আপনার প্রশ্নের জন্য। এবং আমাদের গত মাসের রচনা ছিল বাংলাদেশের উন্নয়নে কৃষকের ভূমিকা। আমাদের এ মাসের রচনা হচ্ছে দুর্যোগ মোকাবেলায় নারী। আমরা আশা করি যে আপনারা এই বিষয়ে রচনায় অংশগ্রহণ করবেন। বিদায় নিচ্ছি আজকের অনুষ্ঠান থেকে। ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এতক্ষণ আমাদেরকে
এই অনুষ্ঠানে সময় দিয়েছেন। অনেকেই ফোন দিয়েছিলেন, আমরা নিতে পারিনি। ধন্যবাদ আমাদের আজকের অতিথি। সকল শ্রোতা বন্ধুদেরকে ধন্যবাদ জানাই এবং আমার এই কথা শোনার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই। শ্রোতা বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপির আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ আরআরআই এর সৌজন্যে, সহযোগিতা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইফাত। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 এবং পুনঃপ্রচারিত হয় প্রতি সোমবার বিকাল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। আজকের এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান থেকে বিদায় নেয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এবং জানিয়ে দিতে চাই, আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলাম আমি ইমরান হোসেন, অনলাইন সম্পাদনায় ফখরুল ইসলাম রনি এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনির হোসেন কামাল। ভালো থাকুন, সুস্থ থাকুন। দুর্যোগ এবং দুর্যোগ সহ আমাদের যে আপদগুলো আছে সেগুলোতে নারীকে আমরা সবার আগে রাখবো এবং নারী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাকে যাতে আমরা নিরাপদ রাখতে পারি, সেই জায়গায় আমাদের নজর থাকবে। সেই সাথে নারীদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি যদি সচেতন হন তাহলে কেউই আসলে নাই যে এই বিষয়টি নিয়ে আপনাকে পিছিয়ে রাখতে পারে। সর্বশেষ সচেতন হওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি আমাদের আজকের আলোচনা।